আচ্ছা, বিসমিল্লাহ বলে আজকে আমরা আমাদের নতুন পড়া শুরু করি। আজকে আমরা পড়বো, গতদিন আমরা পড়ছি 1872 সালের সাক্ষ্য আইনের 76 ধারা পর্যন্ত। আজকে আমরা পড়বো 77 থেকে। 76 ধারা আমরা কী পড়ছি? 76 ধারা পড়ছি সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি। সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি। শোনেন, কোনো বেসরকারি দলিলের কিন্তু সার্টিফাইড কপি হয় না। কোনো বেসরকারি দলিলের কোনো প্রত্যায়িত অনুলিপি হয় না। যত সরকারি দলিল আছে সমস্ত সরকারি দলিলের সার্টিফাইড কপি হয়। আজকে পড়বো আমরা ধারা 77, প্রত্যায়িত অনুলিপি। প্রত্যায়িত অনুলিপি উপস্থাপন করিয়া দলিল প্রমাণ, মানে সার্টিফাইড কপি আদালতে সংশ্লিষ্ট আদালতে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করিয়া দলিল প্রমাণ। ধারাগত 77, সেকশন 77। আমরা পড়তেছি সাক্ষ্য আইন, 1872 সালের সাক্ষ্য আইনের ধারা 77। কি আছে? প্রত্যায়িত অনুলিপি উপস্থাপন করিয়া দলিল প্রমাণ। সেকশন 77, প্রত্যায়িত অনুলিপি উপস্থাপন করিয়া দলিল প্রমাণ। তার হচ্ছে কি, আপনি সার্টিফাইড কপি আদালতে উপস্থাপন করিয়া আপনি দলিল প্রমাণ করতে পারবেন। সরকারি দলিল মূল দলিল বা প্রত্যায়িত অনুলিপি দ্বারা সরকারি দলিল মূল দলিল বা প্রত্যায়িত অনুলিপি দ্বারা প্রমাণ করা যাইবে। সরকারি দলিল মূল দলিল বা প্রত্যায়িত অনুলিপি দ্বারা প্রমাণ করা যাইবে। লিখছেন? ধারা সেকশন 83, 77 কি বলছে? যে প্রত্যায়িত অনুলিপি আপনি সার্টিফাইড কপি উপস্থাপন করিয়া দলিল প্রমাণ করতে পারবেন। সরকারি দলিল মূল দলিল বা প্রত্যায়িত অনুলিপি দ্বারা প্রমাণ করা যাবে। সেকশন 83, ধারা 83, সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান। সরকারি কর্তৃত্বাধীনে, সেকশন 83, সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান। সেকশন 83, সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান। লেখেন, সরকারের কর্তৃত্বে কোনো নকশা বা পরিকল্পনা প্রণীত হইলে আদালত সেটি সঠিক বলিয়া অনুমান করিবেন। সরকারের কর্তৃত্বে কোনো নকশা বা পরিকল্পনা প্রণীত হইলে আদালত সেটি সঠিক বলিয়া অনুমান করিবেন। আবার বলি, সেকশন 83, সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান। সরকারের কর্তৃত্বে কোনো নকশা বা পরিকল্পনা প্রণীত হইলে আদালত সেটি সঠিক বলিয়া অনুমান করিবেন। যদি সরকারের কর্তৃত্বে সরকার কোনো নকশা বা পরিকল্পনা করেন, আদালত সেটি সঠিক বলিয়া অনুমান করিবেন। এবার আসেন সেকশন 85, খুবই ইম্পর্টেন্ট সেকশন। সেকশন 85 খুবই ইম্পর্টেন্ট সেকশন, পাওয়ার অফ অ্যাটর্নি। আম মুক্তারনামা দলিল। লেখেন, সেকশন 85 ধারা 85, আম মুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে অনুমান।
আমুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পর্কে অনুমান। আমুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে অনুমান। আমুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পর্কে অনুমান। দেখছেন, আমুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পর্কে অনুমান। আচ্ছা, আগে আগে পাওয়ার অফ অ্যাটর্নি কি? পাওয়ার অফ অ্যাটর্নিটা পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে একজন আরেকজনকে ক্ষমতা দিবেন, একজন আরেকজনকে তার অবর্তমানে ক্ষমতা দিবেন, ক্ষমতা প্রদান করবেন। যে আমার অবর্তমানে আমি যে ক্ষমতা প্রয়োগ করিতাম, সে আমার অবর্তমানে আমার অনুরূপ ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। ধরেন ব্যাংক সিগনেচার, সম্পত্তি ক্রয় বিক্রয়, দলিল সম্পাদন, ঋণ গ্রহণ ইত্যাদি বিভিন্ন ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যায়। এখন একটা কোশ্চেন করি, আমুক্তারনামা পাওয়ার অফ অ্যাটর্নির নিকট থেকে সম্পত্তি ক্রয় করা আইনি না বেআইনি, কেউ বলতে পারবেন? আমুক্তারনামা আমুক্ত আমুক্তারনামা ব্যক্তির নিকট থেকে কি সম্পত্তি ক্রয় করা যায়? যাবে, কিন্তু এখানে কথা আছে, যদি আমুক্তারনামা দলিলটা সঠিক আইন মেনে করা হয়েছে কিনা, ওই আমুক্তারনামা যে দলিলটা, ওই দলিলটা রেজিস্ট্রি অফিসে নিবন্ধনকৃত কিনা, যদি নিবন্ধনকৃত না হয় তাহলে কিন্তু হবে না। এবং ওই আমুক্তারনামা দলিলে তাকে জমি ক্রয় বিক্রয়ের ক্ষমতা দেওয়া আছে কিনা, যদি তাকে দলিল সম্পাদনের ক্ষমতা দেওয়া থাকে এবং জমি ক্রয় বিক্রয়, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষমতা দেওয়া থাকে এবং দলিল সম্পাদনের ক্ষমতা দেওয়া থাকে, তাহলে তার নিকট থেকে সেই আমুক্তারনামা সেই পাওয়ার অফ অ্যাটর্নি থেকে সম্পত্তি ক্রয় করা আইনসঙ্গত। আমরা কি বললাম? সেকশন 85 আমুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পর্কে অনুমান। যদি আমুক্তারনামা আদালত বা ম্যাজিস্ট্রেট, যদি আমুক্তারনামা আদালত বা ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক কনসেল বা কনসেল CONSAL কনসেল হচ্ছে কি দূতাবাসে থাকে, দূতাবাসে থাকে কনসেল কনসেল বা ভাইস কনসেল বা বাংলাদেশ কর্তৃক নিযুক্ত প্রতিনিধির সম্মুখে প্রদান করা হয় এবং যার সম্মুখে প্রদান করা হয়, তিনি কর্তৃক যদি সেটি প্রত্যায়িত হয়, সেই ক্ষেত্রে আদালত উক্ত আমুক্তারনামা প্রমাণ করিবেন। সেই ক্ষেত্রে উক্ত আমুক্তারনামা প্রমাণ করিবেন।
আমরা কি বললাম এখানে, কি বলছি, যদি আমুক্তারনামা আদালত, কোর্ট বা কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো নোটারি পাবলিক বা কনসেল বা ভাইস কনসেল বা বাংলাদেশ কর্তৃক নিযুক্ত প্রতিনিধির সম্মুখে প্রদান করা হয় এবং যার সম্মুখে প্রদান করা হয় তিনি কর্তৃক যদি সেটি প্রত্যায়িত হয়, সেই ক্ষেত্রে আদালত উক্ত আমুক্তারনামা প্রমাণ করিবেন। এখন নোটারি পাবলিকের ডকুমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নি, নোটারি পাবলিক কর্তৃক পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান, এটা কি আইনসম্মত না বেআইনি বলতো? না, এটা কি বলছে? আমুক্তারনামা শোনেন আমুক্তারনামা কে করতে পারবেন, ওইটা তো এক জিনিস, রেস্ট্রিক্টেড সেটা তো করাই বিক্রিয়ার ক্ষেত্রে। আমুক্তারনামা কে দিতে পারবেন, দেখেন এখানে বলছে কি, আদালত, যে কোনো আদালত, ম্যাজিস্ট্রেট, নোটারি পাবলিক, কনসেল, ভাইস কনসেল বা বাংলাদেশ কর্তৃক নিযুক্ত প্রতিনিধি, যদি সরকার, বাংলাদেশ কর্তৃক মানে কি, বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত কোনো প্রতিনিধি যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি করার ক্ষমতা দেওয়া হয়, কোনো কর্মকর্তাকে, বাংলাদেশে কোনো কর্মকর্তা সরকার যদি ক্ষমতা দেয়, তাহলে সেও করতে পারবে। কে পারবে? আদালত, ম্যাজিস্ট্রেট, নোটারি পাবলিক, কনসেল, ভাইস কনসেল, বাংলাদেশ কর্তৃক নিযুক্ত প্রতিনিধি, এই কয়েকজন ব্যক্তি। কনসেল হচ্ছে দূতাবাস, বিদেশি রাষ্ট্রদূত। ভাইস কনসেল হলো তার নিচে ভাইস প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আছে না, প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল। অ্যাটর্নি জেনারেল, শোনেন অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল, বুঝছেন, এই আর কি। প্রধান বিচারপতি, প্রধানের নিচে যিনি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, হ্যাঁ, ওই জায়গায় ভাইস কনসেল, এই যে কনসেল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে, নেক্সট ধারা 90, পাওয়ার অফ অ্যাটর্নি বোঝা গেল, পাওয়ার অফ অ্যাটর্নি, আমুক্তারনামা দলিল। তারপর আসেন নেক্সট ধারা 90, সেকশন 90, খুব ইম্পর্টেন্ট সেকশন, সেকশন 90, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। ধারা 90, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। তিরিশ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান লেখেন, 30 বা ততোধিক বছরের পুরাতন দলিল, 30 বা ততোধিক বছরের পুরাতন দলিল, 30 বা ততোধিক বছরের পুরাতন দলিল। তিরিশ বা ততোধিক, 30 বছর বা তার বেশি, 30 বছর বা তার বেশি, সর্বনিম্ন 30 বছর, 30 বছর বা তার বেশি, বা 30 বছর বা ততোধিক বছরের পুরাতন দলিলখানি, 30 বছর বা ততোধিক বছরের পুরাতন দলিলখানি যাহার হেফাজতে থাকার কথা, সেই ব্যক্তি বা তাহার প্রতিনিধি কর্তৃক, আদালতে হাজির করা হইলে, আদালত উহার লিখন
আদালত উহার লিখন সাক্ষ্য 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 ও প্রত্যয়ন সঠিক বলিয়া অনুমান করিবেন সঠিক বলিয়া অনুমান করিবেন। আবার বলি, সেকশন 90 ধারা 90 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। 30 বা ততোধিক বছরের পুরাতন দলিলখানি যাহার হেফাজতে থাকার কথা, সেই ব্যক্তি বা তাহার প্রতিনিধি কর্তৃক আদালতে হাজির করা হইলে আদালত উহার লিখন সাক্ষ্য ও প্রত্যয়ন সঠিক বলিয়া অনুমান করিবেন। 90 ধারায় বলা হয়েছে 30 বছরের পুরাতন দলিল যাহার হেফাজতে থাকার কথা, যাহার সংরক্ষণে থাকার কথা, তাহার সংরক্ষণ থেকে উদ্ধার করা হইলে বা তাহার সংরক্ষণে পাওয়া গেলে বা তাহার সংরক্ষণে বা তাহার প্রতিনিধির সংরক্ষণের মাধ্যমে আদালতে হাজির করা হইলে আদালত ওই দলিলখানি সঠিক বলিয়া অনুমান করিবেন। ধারা 90 শেষ। এটা খুব ইম্পর্টেন্ট সেকশন। 90 ধারা 90 85 দুটো সেকশন খুব ইম্পর্টেন্ট সেকশন। আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি নোটারি পাবলিক দিতে পারবে। নোটারি পাবলিকের কাজ হলো ডকুমেন্ট। নোটারি পাবলিক কর্তৃক প্রণীত ডকুমেন্ট সঠিক আমুক্তার নামা নোটারি পাবলিক কর্তৃক প্রণীত আমুক্তার নামা সঠিক। ধারা 93 সেকশন 93 ধারা 93 দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা। দ্ব্যর্থবোধক অর্থ কি? দুইয়ের অধিক অর্থ। দ্ব্যর্থবোধক অর্থ কি? দুইয়ের অধিক অর্থ, যার অর্থ স্পষ্ট নয়, এটা হচ্ছে দ্ব্যর্থবোধক। যার অর্থ পরিষ্কার না, যার অর্থ সম্পর্কে কেউ অনুমান করতে পারে না। ধারা 93 দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের জন্য সাক্ষ্য বর্জন। দ্ব্যর্থবোধক দলিল সম্পর্কে সাক্ষ্য দিলে ওই সমস্ত সাক্ষ্য আদালত বর্জন করিবেন। সেকশন 93 দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের জন্য সাক্ষ্য বর্জন। সেকশন 93 দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের জন্য দ্ব্যর্থবোধক হচ্ছে কি? দুইয়ের অধিক অর্থ, যে দলিলের অর্থটা স্পষ্ট না, পরিষ্কার না, যেটা বোঝা যায় না, যেটা বোঝা যাচ্ছে না ঠিক মতো, সেটা হচ্ছে সেই সমস্ত দলিল সম্পর্কে আদালত সেই সমস্ত দলিলের সাক্ষ্য আদালত বর্জন করবেন। লেখেন, দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যার ক্ষেত্রে আদালত কোনো সাক্ষ্য গ্রহণ করিবেন না। দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যার ক্ষেত্রে আদালত কোনো সাক্ষ্য গ্রহণ করিবেন না। দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যার ক্ষেত্রে দুইয়ের অধিক অর্থ এমন দলিলের ব্যাখ্যার ক্ষেত্রে আদালত কোনো সাক্ষ্য গ্রহণ করিবেন না। এক কথায় দ্ব্যর্থবোধক দলিল আদালতে গ্রহণযোগ্য হইবে না। দ্ব্যর্থবোধক দলিল আদালতে গ্রহণযোগ্য হইবে না। দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যার ক্ষেত্রে আদালত কোনো সাক্ষ্য গ্রহণ করিবেন না। দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যার ক্ষেত্রে আদালত কোনো সাক্ষ্য গ্রহণ করিবেন না। দেখছেন, এক কথায় দ্ব্যর্থবোধক দলিল আদালতে গ্রহণযোগ্য নয়। এক কথায় দ্ব্যর্থবোধক দলিল আদালতে যে দলিলে একের অধিক অর্থ বহন করে, যে দলিলের অর্থ পরিষ্কার না,
এই ধরনের দলিল আদালতে গ্রহণযোগ্য না। এরপরে লেখেন ধারা 101, ধারা 101 সেকশন 101, সেকশন 101, ধারা 101 প্রমাণের দায়িত্ব, প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব, প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ, বার্ডেন, বার্ডেন হচ্ছে দায়িত্ব। কি প্রুফ করে? প্রমাণের দায়িত্ব। প্রমাণের দায়িত্ব কার? কে কি প্রমাণ করবে? ধারা 101 বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব। আমরা কি বললাম? ধারা সেকশন 93-তে দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের জন্য সাক্ষ্য বর্জন। এই দ্ব্যর্থবোধক দলিল সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হলে এই সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়। আমরা এরপরে পড়ব ধারা 101 প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ।